গ্র্যাভিটেশন কি বলছি আমাদের এসকেপ ভেলোসিটিটা নিয়ে আমরা বলছিলাম। বলো হোয়াট ইজ এসকেপ ভেলোসিটি? যে নিম্নতম বেগ নিয়ে কোন বস্তুকে ছুড়ে দিলে মাধ্যাকর্ষণ শক্তি বেরিয়ে চলে যাবে। কত ছিল ম্যামটা? 3 কিলোমিটার পার সেকেন্ড। তাই হবে 2.3 যা করবে তার মানে 11.2 কিমি পার সেকেন্ড এসকেপ ভেলোসিটি। এবার দেখো এই ভেলোসিটিতে তবে বেরিয়ে যাবে। এই জায়গায় একটা দৃষ্টি অসুবিধা হচ্ছিল, দেখো কি না আমাদের এটা পৃথিবীর সেন্টার থেকে এই রেডিয়াস ক্যাপিটাল আর ধরে নিলাম। কোথা থেকে আমরা ছুটছি? সারফেস থেকে। যাচ্ছে কোথায়? অসীম, ইনফাইনাইট। তাহলে এইখানে যে ভেলোসিটিটা দিলে বস্তুটা অসীমে চলে যেতে পারবে সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি। তাহলে এখানে ওই ভেলোসিটির জন্য এনার্জি কত হবে? হাফ এম ভি স্কয়ার। দেখতে পাচ্ছ? হাফ এম ভি স্কয়ার। তাহলে এতটা এনার্জি পেয়েছে বস্তুটা ভি বেগে ছোড়ার জন্য। এই শক্তিটা কি জন্য কাজে লাগবে? না এখান থেকে অসীমে পাঠাতে কাজে লাগবে। আর কার্য সমান আমরা কি জানি? তাহলে যে কোনো একটা সময় সেন্টার থেকে যখন x দূরত্বে আছে সেই সময় আমরা dx সরণ করছি। কেন এখন বললাম? কারণ ফোর্সটা আমাদের সব জায়গায় সমান নয়, ফোর্স ইজ ভ্যারিয়েবল। তাহলে ফোর্স যেহেতু ভ্যারিয়েবল, বলো x দূরত্বে ফোর্স কত? সেন্টার থেকে x দূরত্বে ফোর্স। এখানে ভর কত আছে? ক্যাপিটাল M। বস্তুটার ভর কত? স্মল m। তাহলে x দূরত্ব আজকে টাইমে আচ্ছা তাহলে বলো বলটা কত? g ক্যাপিটাল M স্মল m বাই স্মল m বাই r স্কয়ার। আর বলতে এখানে x দূরত্বে x স্কয়ার। এই সময় আমরা dx সরণ ঘটাচ্ছি। তাহলে বলো ওই dx সরণ ঘটানোর জন্য কার্য dw কত হবে? f dx f কত? ক্যাপিটাল স্মল m বাই ক্যাপিটাল M স্মল m বাই x স্কয়ার dx। এটা কি জন্য? dx সরণের জন্য কিন্তু কার্য। তাহলে বলো পৃথিবীর সারফেস থেকে ইনফাইনাইটে পাঠানো মানে কি? x এর ভ্যালু কোথা থেকে? r থেকে ইনফাইনাইট পর্যন্ত হচ্ছে। তাহলে আমাদের কার্য কি হবে? ইন্টিগ্রেশন dw কোথা থেকে কোথা পর্যন্ত? r থেকে ইনফাইনাইট পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ না ওপাশে থেকে মানে খারাপ হয়ে যাবে। না আরে পাশে চলে তো এটাই জাস্ট গতিজাতদের জন্য তাই তো? তাহলে গতিজাতদের একটা উদাহরণ দিয়ে গেলে যে পাখা সুইচ বন্ধ করে রাখবারও কিছু ঘুরতে যেতে কেন থেমে যাচ্ছে? গতিজাতদের জন্য তোমার চলতে থাকার কথা। আচ্ছা একটা বলছে ভালো যে বায়ুর বাধা দিচ্ছে, বায়ুর বাধাটা বিকট করে যাচ্ছে। এটা যদি শূন্য স্থানে হতো তাহলে আরো বেশিক্ষণ হতো। আরেকটা এখানে যে ঘুরছে ফ্রিকশনাল ফোর্স আছে, যাগুলোর সাথে যাগুলো কন্টাক্টে আছে তাহলে ঠিক আছে চলো ইন্টিগ্রেশন করো। বলো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম x স্কয়ার dx এর ইন্টিগ্রেশন কত হবে? ক্যাপিটাল জি স্মল জি ক্যাপিটাল এম স্মল এম তারপর হচ্ছে -1/x। জি ক্যাপিটাল এম স্মল এম এটা তো কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন dx বাই x স্কয়ার কত হবে? এরকম বল স্যার কোথায় নিচেটা ক্যালকুলেটর নিতে হবে। x টু দি পাওয়ার এটা -2 dx। আমি ফর্মুলা দিছিল ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx
সমান x টু দি পাওয়ার n plus 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস 2 এরকম বলবে বল এবারে n কত আছে আর ওখানে n কত আছে x টু দি পাওয়ার -2 মাইনাস 2 আছে তাহলে কত হবে -1 মাইনাস 1 বাই মাইনাস 1 তার মানে কত হয়ে যাচ্ছে -1/x g m x টু দি পাওয়ার -1 বাই -1 r থেকে ইনফিনিট বল x টু দি পাওয়ার -1 মানে 1/x তার মানে আমরা w সমান কি লিখতে পারি দেখো -1 এর জন্য মাইনাসটাকে সামনে নিয়ে নিলাম g ক্যাপিটাল M স্মল m বাই x এটা বুঝতে কার অসুবিধা আছে বলো অসুবিধা আছে নেই তাহলে বলো ইউনিট বসাও মান বসাও মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই ইনফাইনাইট মাইনাস অফ মাইনাস মানে প্লাস ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই r 1 বাই ইনফাইনাইট মানে 0 তাহলে সামনে বদলা করে দিচ্ছে বাই r এটা এই এনার্জিটা খরচ হচ্ছে তাহলে হাফ m g স্কয়ার স্মল m বাই r তাহলে বল এখানে ক্যালকুলেট করে v কত হচ্ছে v হচ্ছে √2 ক্যাপিটাল স্মল তাহলে m কেটে যাচ্ছে তো স্মল m তো কেটে যাচ্ছে √2 ক্যাপিটাল M 2 ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই r আর আগে দিন কি বলেছিলাম ক্যাপিটাল G ক্যাপিটাল M সমান স্মল g স্কয়ার আরে ফর্মুলা ছিল না g সমান ক্যাপিটাল G ক্যাপিটাল M বাই r স্কয়ার তাহলে ক্যাপিটাল M ক্যাপিটাল G ক্যাপিটাল M সমান কত স্মল g স্কয়ার তাহলে এটা বসালে কত হচ্ছে বলো বলো আর এটা 2 স্মল g আছে 2 স্মল g r স্কয়ার বাই r তার মানে 2 স্মল g 2 স্মল g r ভ্যালু গুলো জানো স্মল g এর ভ্যালু কত 9.8 তাহলে 2 into 9.8 আর কত আমি 6400 কিলোমিটার কে মিটার করো ওটা লিখে দিচ্ছি এটা ক্যালকুলেট করলে কত আসবে মিটার পার সেকেন্ড 11.90 কিমি পার সেকেন্ড বোঝা যাচ্ছে বলো কার সমস্যা আছে বলো এইবার যেটা প্রশ্ন ছিল যে হালকা গ্যাসগুলো দুষ্প্রাপ্য কেন হালকা গ্যাস কোনগুলো হাইড্রোজেন হিলিয়াম এগুলো একটা জিনিস আমরা পড়ানো হয়নি তোমাদেরকে যেটা হচ্ছে আরএমএস ভেলোসিটি অফ গ্যাস মোটামুটি কি শুনেছো কখনো গ্যাসের আরএমএস বেগ মানে অ্যাকচুয়ালি গ্যাসের মধ্যে আমরা পড়বো এখন দেরি আছে গ্যাস অণুগুলো বিভিন্ন বেগে ছুটে বেড়াচ্ছে এবারে কোন গ্যাসের ভ্যালু মানে বেগের মানটা কিরকম হবে সেটা ডিপেন্ড করে একটা ফর্মুলা আছে v সমান √r 3RT বাই l এটা হচ্ছে ফর্মুলা স্যার এমটা কি হয়? এই এমটা হচ্ছে গ্যাসের মলিকুলার ওয়েট মানে আণবিক ভর এবার দেখো হালকা গ্যাসগুলো মোটামুটি তোমরা এখন যেটা জেনে রাখো যে v ভ্যারিজাস 1/√m মানে যার ভর যত কম তার বেগ তত বেশি অ্যাকচুয়ালি এটা v না বলে c দিয়ে ডিনোট করা হয় এটাকে বলা হয় c RMS ব্যাপারটা আমি বলবো কোনো সিরিয়াস তো ক্লাস 10 ছিল হ্যাঁ c RMS এই ফর্মুলা দেখেছো ওটা কি অ্যাক্টিভাই সাই করে দিয়েছিল যে শুরু ছিল যাই হোক আমি পড়াবো কোনো চিন্তা নেই স্যার আপনি বলে দিতে কেউ পড়েছো কি পড়ো কি কোনো চিন্তা নেই আমরা পড়াবো তাহলে CRMS কোন গ্যাসের বেগ বেশি হবে ভারী গ্যাসে না হালকা গ্যাসে স্যার হাইড্রোজেনের বেশি হবে। হালকা গ্যাসে হাইড্রোজেনের বেশি হবে হিলিয়ামের মোটামুটি বেশি হবে কারণ ভর বেশি এবারে যাদের বেগ বেশি তারা ধরো এদিকে যাচ্ছে অন্য এখানে যাচ্ছে হেপাটাইট যাচ্ছে তাহলে যেই কোনটা ধরো উপরের দিকে যেতে শুরু করেছে বেশি বেগ নিয়ে সেই বেগটা যদি
11.2 কিমি পার সেকেন্ডের কাছাকাছি হয়ে যায়, সে যে উপরের দিকে যেতে শুরু করেছে এসকেপ বেরিয়ে চলে যাবে। কিন্তু ভারী গ্যাসগুলোর বেগ বেশি নয়, এসকেপ ভেলোসিটিতে যেতে পারছে না, ওই জন্য ওরা আবার ঘুরে চলে আসে। কিন্তু হালকা গ্যাসগুলো ধীরে ধীরে বেরিয়ে চলে যাচ্ছে, কারণ হালকা গ্যাসগুলোর ভর কম, বেগ বেশি। এই বেগটা যদি এসকেপ ভেলোসিটির কাছাকাছি হয়ে যায় তাহলে গ্যাসগুলো হালকা গ্যাসগুলো পাবে। তুমি ক্যালকুলেট করে দেখতে পারো 3RT/m। 3R এর মান কত? চলো ক্যালকুলেট করো না। হ্যাঁ 0.092 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড ছিল। 0.092 0.092 না 8.314 এরকম কিছু নাকি মনে হয়? অনেকগুলো ভ্যালু আছে। এটা হচ্ছে তোমার এসআই ইউনিট। হ্যাঁ ওটা প্লবতার জন্য হয়, প্লবতার জন্য, ওটা এসকে ভেলোসিটির জন্য নয়। তাহলে ইউনিট বলো পিভি সমান এনআরটি। পিভিটা কি? ওয়ার্কের ফাংশন, জুল। এই টিটা এখানে আসবে, কেলভিন ইনভার্স এন মোল ইনভার্স। দেখো বোঝা যাচ্ছে কিনা? জুল, কেলভিন ইনভার্স, মোল ইনভার্স। এটা হচ্ছে এসআই ইউনিট। আর এবার টি, যেটাই তুমি 27 ডিগ্রি সেন্টিগ্রেড ধরো তাহলে কত? 300 কেলভিন। এটিএম এ লিটার অ্যাটমসফিয়ারে ধরলে, লিটার অ্যাটমসফিয়ারে ধরলে 0.08। আর যখন তুমি এতে হচ্ছে সিজিএস ইউনিটে 1.9 এরকম সামথিং লিটার অ্যাটমসফিয়ারে ধরলে তখন প্রেসার ধরতে পারো। আমাদের এসআই ইউনিট ধরলে মিটার পার সেকেন্ডে পেয়ে যাবে। আর মাস বলো, এটাই তো হচ্ছে ব্যাপার। মাস ক্যাপিটাল এন। হাইড্রোজেনের মাস কত? 1H2। মানে দেখো অ্যাকচুয়ালি হাইড্রোজেন তো এরকম 1H1 হয়, কিন্তু H2 হিসেবে থাকে। তার মানে ভর আমরা ধরতে পারি 2 কি গ্রাম। তাহলে 10⁻³ কেজি। ব্যাস, এইবার তুমি বসে দাও। এইবার এটা বসিয়ে দেখো তো ক্যালকুলেট কত হচ্ছে। টি তো 300, এম তো এর বার কিছু দিচ্ছে না এটা? হ্যাঁ কিসে? ওটা লিটার অ্যাটমসফিয়ারে। না ফার্স্টে না দেখছি 8.014 সেকেন্ডে টাইমটা যায়। 2.314 সেকেন্ডে ওটা আছে তো। তো এটা ক্যালকুলেটর করে বসাও। দেখি কত আসছে। ভ্যালুটা কাছাকাছি যাতেই হবে। অ্যাকচুয়ালি এটা আরএমএস মানে এটাই ঠিক ভ্যালু নয়। এর চেয়ে বেশিও থাকে কমও থাকে। নিচে নিউটন মান আসছে কিন্তু এসে যাবে। আবার কাছাকাছি এসে যাবে। কত হচ্ছে এটা? 4 তারপরে 12। কত আসছে? হ্যাঁ ক্যালকুলেটর কোন ক্যালকুলেটর আছে? into 300 into 3 equal 0.4 into 3 হ্যাঁ into 10 cube by 2 মানে into 1000 করে 10 cube by 2 into the root answer root answer কত? 15 আছে হ্যাঁ 15
আছে 1500 79.30 1500 একটু বলে আগে বলছি 79.30 রুট অ্যান্সারই তো বলেছি মানে 1500 1589.30 30 মিটার পার সেকেন্ড। দেখো এটা কি, এটা হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস এটা যদি এসকে ভ্যালুর উপরে চলে যেত তাহলে তো সবই বেরিয়ে যেত। এবারে দেখো এটা তার মানে কত হচ্ছে, কিলোমিটারে করলে 1.5 হচ্ছে, তাই তো? আর আমাদের দরকার 11.2। এবার ব্যাপারটা হচ্ছে আরএমএস ভেলোসিটিতে 0 থেকে ইনফাইনাইট মানের সব রকম মান আছে, তার একটা এভারেজ ভ্যালু হচ্ছে এটা। আরএমএস বলা হয় রুট মিন স্কয়ার মিন রুট করে আছে, আমরা দেখব। মানে অ্যাকচুয়ালি যে ব্যাপারটা, এই কিছু গ্যাস অণু এই বেগের চেয়ে বেশিতে আছে, কিছু আছে বেগের কম আছে। যেগুলো এই বেগের কম সেগুলো তো রয়ে যাচ্ছে, আর কিছু যেগুলো বেশি আছে সেগুলো যদি কোনোভাবে এটা বাইরে চলে যেতে পারে তাহলে সব বেরিয়ে যাবে। এইভাবে ধরো আমাদের কোনো একটা জায়গায় 1000টা আমাদের গ্যাসের অণু আছে, তার মধ্যে 900টা কি হবে, 900টা আমাদের এই রেঞ্জের ভেলোসিটিতে থাকবে, আর 100টার মধ্যে কিছু হচ্ছে অনেক বেশিতে থাকবে, কিছু হচ্ছে অনেক কমে থাকবে। তাহলে দেখো যেগুলো অনেক বেশিতে আছে ওইগুলো যদি 11.2 পেরিয়ে চলে যায় তাহলে তারা বেরিয়ে চলে গেল, আর যেগুলো কম তো আসে হয়ে যাচ্ছে। কিন্তু এই ঘটনাটা তো একদিনে ঘটেনি, যবে থেকে পৃথিবী তৈরি হয়েছে তবে থেকে চলছে। ধীরে 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 এরকম একটা দুটো করে বেরোতে বেরোতে আজকে অনেক কমে গেছে, একদম জিরো হয়ে যায়। যদি এটা 1.2 এর বেশি হতো সবই জিরো হয়ে যেত, আর পাওয়া যেত না। অ্যাকচুয়ালি ওই একটা দুটো করে যে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে সেইগুলো বেরোতে 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 এখন অনেকটা কমে গেছে, ওই জন্য দুষ্প্রাপ্য। তাহলে পরীক্ষায় কি লিখবে, পরীক্ষায় লিখবে যে যেহেতু হালকা এই আরএমএস ভেলোসিটি ফর্মুলাটা লিখে দেবে, c সমান √3RT/m। হালকা গ্যাসগুলির m এর ভ্যালু কম হয়, আরএমএস বেগ বেশি হয়। যে গ্যাসের অণুগুলির আরএমএস বেগ এসকে ভেলোসিটির চেয়ে বেশি, তারা পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্রে বেরিয়ে চলে যায়। এইভাবে বহু বছর ধরে ধীরে ধীরে গ্যাসের ক্ষয় হতে হতে আজকে আমাদের হালকা গ্যাসগুলি দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। বোঝা গেল? আর কারো কোনো প্রশ্ন? উৎকেন্দ্রতা হচ্ছে, দেখো এটা তোমার ম্যাথমেটিক্স এর ব্যাপার। দেখো আমাদের E ইকুয়াল টু 1 হয়, E ইকুয়াল টু 0, মানে আমাদের বিভিন্ন রকম যে শেপ গুলো থাকে, দেখো আমাদের 3 রকমের আমরা শেপ দেখেছি অঙ্কিত জিওমেট্রিতে, একটা প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, তাই তো? তাহলে প্যারাবোলা এগুলো কি পড়া হয়েছে তোমাদের এখন? এটা হয়ে গেলেই জানা যেতে। দেখো একটা আছে উপাক্ষ, একটা আছে পরাক্ষ, একটা আছে উপাক্ষ, একটা আছে পরাক্ষ। উপাক্ষটাকে আমরা কি দিয়ে বলি? অর্ধপরাক্ষ বি আর অর্ধপরাক্ষ এ। দেখো একটা টার্ম এরকম আছে, ই সমান √1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার, এ স্কয়ার বাই বি স্কয়ার। এবারে যদি তুমি এই ভ্যালুটা একের চেয়ে বেশি না কম, এই ভ্যালুটা একের চেয়ে বেশি না কম, এইখানে ই লেস দেন 1, এইটা হচ্ছে আমাদের উপবৃত্ত। এবার যদি a ইকুয়াল টু b হয়ে যায়, এর ভ্যালু কত হয়ে যাবে? 1 মাইনাস 1 0, তাহলে হচ্ছে আরেকটা ফর্মুলা হয় অধিবৃত্তের ক্ষেত্রে, সেটা হচ্ছে √1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার, এটা গ্রেটার দ্যান 1। এটা হচ্ছে অধিবৃত্ত, এরকম দেখতে হয়। পুরো ম্যাথমেটিক্স এর জিনিস। ফর্মুলা কি ছিল এটা?
স্কয়ার সমান নিচে x নাকি 4a 4x 4a y হলে ওইদিকে হবে এটা x স্কয়ার সমান 4ay তাই তো আর যদি এটা উল্টো দিকে হয় মাইনাস হ্যাঁ, y স্কয়ার মাইনাস 4 মাইনাস 4a এইটা আর নিচের দিকে হলে x স্কয়ার সমান মাইনাস 4a এটা হচ্ছে x স্কয়ার সমান মাইনাস 4ay y এটা কি করে বলে দিচ্ছি নাকি আমি বলে নি ক্লাসে এগুলো বলে নি একবারে কি বলবো একবারই তো বলবো আমি কি ম্যাথমেটিক্স পড়াবো নাকি আমি কি ম্যাথমেটিক্স পড়াবো এগুলো তো ম্যাথমেটিক্সের জিনিস y স্কয়ার সমান মাইনাস 4x এসেন্ট্রিসিটি উৎকেন্দ্রতা মানে এসেন্ট্রিসিটি এটা বিভিন্ন সেলের জন্য বিভিন্ন রকম হয় ঠিক আছে চেক করে নিই ম্যাথমেটিক্স বইটা তো আমার কাছে নেই ফোন করো এটা গুগল কোথায় উপরে তো নিচে ক্রম আছে নিচে ঠিক আছে কেমন কেমন এই নিচে তো কেমন 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 এই সুতি পেন্ডো তো চুরি করে পেন্ডো দিনা Porque te sirve que incluir la para poner. ঠিক আছে ফর্মুলা আমি লিখে দিয়েছি এটা এসেন্ট্রিসিটি ফর্মুলা এগুলো ম্যাথমেটিক্সে করবে অমৃত একটা কোথায় পেয়েছে এসেন্ট্রিসিটি এখানে কি বলে হ্যাঁ কেন্দ্রটা দেখো না জেনারেলি একের কম হয় আমাদের যদি আমরা ক্যালকুলেশন করে যায় না আমরা বৃত্ত ধরে ক্যালকুলেট করছি আচ্ছা তারপর বলো আর কার কোনো সমস্যা আমরা নতুন শুরু করবো না কোশ্চেনগুলো কোনটা সমস্যা স্যাটেলাইট এখনো পড়িনি স্যাটেলাইট থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে পড়ানোর পরে বলেছি বলো বলো আর কারো কোনো সমস্যা আছে কিনা ঠিক আছে আর এবার হয়ে যাবে আচ্ছা আগে পড়া হোক তারপরে আজকে শুরু করবো স্যাটেলাইট তাহলে আমাদের পৃথিবীর স্যাটেলাইটের নাম কি চাঁদ মুন স্যাটেলাইট মুন স্যাটেলাইট ইংরেজি বলছি বলে হলো না কৃত্রিম উপগ্রহ স্যাটেলাইট মানে উপগ্রহ আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহ এটা স্যাটেলাইটের নাম বলে দিন মানে আর্টিফিশিয়াল স্যাটেলাইট স্পুটনিক দেখো তাহলে আমাদের স্যাটেলাইট গুলো আমরা কিভাবে ছাড়ি পৃথিবী এটা পৃথিবী এইখান থেকে আমরা একটা স্যাটেলাইটকে ছেড়ে দিচ্ছি কিভাবে ছাড়া অ্যাকচুয়ালি এটাকে এখান থেকে নিয়ে গিয়ে একটা কক্ষপথে একদম স্থাপন করা হয় কক্ষপথে কি করে না ঘুরতে থাকে এবার একবার যেখানে ঘুরতে শুরু করলো আর আমাদের ভাবা দরকার নেই এরকম ভাবে ঘুরতেই থাকে তাহলে এর শর্ত কি আমাদের অভিকেন্দ্র বল আর অপকেন্দ্র বল সমান হবে তাই তো স্যাটেলাইটের মাস যদি m হয় পৃথিবীর মাস যদি ক্যাপিটাল M হয় তাহলে অপকেন্দ্র বল কত
অপকেন্দ্র বল এগুলো যারা বৃত্তীয় গতি বলা হয়েছে না। দেখো আমাদের যখন কোনো একটা বস্তু এরকম একটা সার্কুলার অরবিটে ঘোরে, যে কোনো বস্তু এরকম সার্কুলার অরবিটে ঘুরলে সে একটা বাইরের দিকে অপকেন্দ্র বল অনুভব করে। তার বেগ যদি আমাদের v হয়, এর রেডিয়াস যদি r হয়, আমাদের অপকেন্দ্র বল হয় m v স্কয়ার বাই r এর সাথে সমান। তাহলে এখানে m হলো স্যাটেলাইট, এই গল্প হচ্ছে কেন? আমি এবার কিছু বলছি, কি সমস্যা বলো? সমস্যা বলতে ক্যামেরা না থাকে ফটো মেগাপিক্সেলে আচ্ছা সেটা যা বলছো আমাকে বলো। আমি বুঝতে আমাদের একটা ছবি তুলতে হয়েছে আমাকে স্যাটেলাইটের ছবি। আমাকে বলে দি পৌঁছে দিলে ছবি তুলতে হবে কিন্তু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সেই ছবিগুলো স্যাটেলাইটের যে ক্যামেরার জুম অনেক বেশি হয়, অনেক মেগাপিক্সেলের হয়, না হলে তুলতে পারে না। কত উপরে আসে না, হ্যাঁ সেটা দেখতে হবে, এক্সাক্ট ভ্যালুটা দেখতে হবে। m v স্কয়ার বাই r, r ব্যাসার্ধের একটা বৃত্তপথে যদি ঘোরে, অপকেন্দ্র বল m v স্কয়ার বাই অভিকেন্দ্র বল কত হবে? অভিকেন্দ্র বল সেটা আর ব্যাসার্ধের স্কয়ার হবে। m ভরের পৃথিবী, ক্যাপিটাল M ভরের পৃথিবী, স্মল m ভরের বস্তুকে যে বল দিয়ে টানছে, এবার জি স্কয়ার নিচে আর স্কয়ার হবে। ঠিকই তো বলছে। আরে এতক্ষণ ধরে যা পড়ানো হচ্ছিল, ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, স্মল এম বাই আর হবে কি হবে না? এই তো স্মল এম ভরের বস্তু, তাকে পৃথিবী টানছে, কত বল দিয়ে টানবে? এফ বল দিয়ে। এফ সমান কি হবে? ক্যাপিটাল জি, ক্যাপিটাল এম, স্মল এম বাই আর স্কয়ার। আর আমাদের ঘোরার শর্ত কি? অভিকেন্দ্র বা অপকেন্দ্র বল সমান হবে। এখানে ভি এর ভ্যালু বলো। তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে, আর ব্যাসার্ধ বলতে পৃথিবীর সেন্টার থেকে দূরত্ব যদি আর হয়, আর ব্যাসার্ধের বৃত্তপথে একটা স্যাটেলাইট যদি সূর্যকে পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে, তাহলে তাকে যে বেগটা নিয়ে ঘুরতে হবে সেটা হচ্ছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। আর বলতে এটা, তাহলে বলো পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় ধরো একটা স্যাটেলাইট যাচ্ছে, তাহলে তাকে কত বেগে ঘুরতে হবে? এই উচ্চতায় একটা স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে, হ্যাঁ তাহলে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর প্লাস এইচ বসিয়ে দাও। দেখো দেখো, এটা ধরো আমাদের পৃথিবী, পৃথিবীর সেন্টার থেকে ক্যাপিটাল আর দূরত্ব হচ্ছে আমাদের সারফেসের দূরত্ব, এখান থেকে আরো এই উচ্চতায় আমাদের একটা স্যাটেলাইট ঘুরছে। তাহলে এই স্যাটেলাইটকে ঘোরানোর জন্য আমাদের কি করতে হবে? না একটা বেগ দিতে হবে। দেখো আমাদের স্যাটেলাইট লঞ্চ করা একদম সহজ ব্যাপার, একদম সহজ হলে সবাই লঞ্চ করে। দেখো স্যাটেলাইট লঞ্চ করার কিছুই নয়, একটা স্যাটেলাইটকে রকেটে করে তুলে নিয়ে যাও। রকেট কি? রকেট কোনো না, রকেট জাস্ট স্যাটেলাইট বা যে কোনো মহাকাশযানকে পিছন দিয়ে ঠেলার জিনিস। রকেটটার মাথায় মহাকাশযানটাকে বসানো থাকে বা স্যাটেলাইট বসানো থাকে। রকেট কি করছে? আমাদের তুলে 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 নিয়ে যাচ্ছে, এখানে নিয়ে গেল, পৌঁছে দিল। এখানে পৌঁছে যদি রকেট ওই স্যাটেলাইটকে ছেড়ে দেয়, এখানে কি হবে? ঘুরতে থাকবে না, পৃথিবী টানছে তো, রকেট এখানে নিয়ে যাচ্ছিল, ছেড়ে দিয়েছে তো ভালো কথা, আবার নিচে এসে স্যাটেলাইট পৃথিবী এসে পড়ে যাবে। ঘুরবে কি করে? রকেট তুলে তুলে নিয়ে গেছিল, এখানে ছেড়ে দিয়েছে, তোমাদের তুলে তুলে নিয়ে গিয়ে ওখানে ছেড়ে দেবে, ঘুরবে, পড়ে যাবে তো নিচের দিকে। ঘুরতে ঘুরতে আচ্ছা ঘুরতে ঘুরতে এবার দেখো কি করা হয় তাহলে না, অ্যাকচুয়ালি এইখানে একটা বেগ দিয়ে দিতে হয়। এইখানে একটা ভি বেগে, মানে রকেট এখান থেকে তুলে নিয়ে গেছে ওখানে দিয়ে এখানে দিয়ে ছুড়ে দিয়েছে ভি বেগে। এইবার আর কোনো চিন্তা নেই, এপাশে ভি বেগে ছুড়ে দিয়েছো, এই ঠিক এবার ঘুরতে থাকবে। কেন? দেখো এই পাশের দিকে যেমন পৃথিবী টানছে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কয়ার, এই বল যে টানছে, আর অপকেন্দ্র বল পেয়ে যাচ্ছে। এবার যদি বেশি বেগ নিয়ে ছুড়ে দেয়,
রকেট ধরনটা বেশি বেগ নিয়ে ছুড়ে দেবে তাহলে এমনি স্কয়ার বাই আর বেশি যাবে, তাহলে এটা ওপাশের দিকে উঠে যাবে। আর যদি কম বেগ হয় তাহলে নিচে নিয়ে চলে যাবে। তাহলে আমাদের যেই রেডিয়াসে স্যাটেলাইটটাকে ছাড়তে হবে সেই রকম ক্যালকুলেট করে বিটাকে দিতে হবে। তাহলে কত বেগ নিয়ে ছুটতে হবে? v সমান √λ ক্যাপিটাল জি ক্যাপিটাল এ বাই স্মল আর। তাহলে আমাদের রকেটের কাজ পৃথিবী থেকে তুলে নিয়ে যায়, যে ওখানে আমরা জানি যে এত রেডিয়াস এত এরকম একটা পথে ঘোরাবো, সেই জন্য যে ক্যালকুলেট করে বেগটাকে দিয়ে ছুড়ে দেয়, দিয়ে পালিয়ে যায় সেটা। আর কোনো কাজ নেই তার। এটা ঠিক সুন্দর করতে হবে। বোঝা গেল? তাহলে কত বেগ নিয়ে এটা। তাহলে আর ব্যাসার্ধের বৃত্তটা ঘুরছে এই বেগ নিয়ে, একবার ঘুরতে কত টাইম লাগবে? হ্যাঁ, রকেট স্যাটেলাইটটা একবার পৃথিবীকে প্রদক্ষিণ করতে কত সময় লাগবে? এখান থেকে শুরু করেছে, এইদিকে কতটা পথ অতিক্রম করছে? 2πr। কি বেগে? তার টাইম কত লাগবে? এই, আমি কেন বলবো, তোমরাই বলবে 2πr বাই v। কি এর বসে দাও, যে ক্যালকুলেট করে বলো। v এর ভ্যালু বসে ক্যালকুলেট করে বলো। ऊपर vm बाय r এর ভ্যালুটা v এর জায়গায় বসিয়ে দাও। তাহলে কাটবে वो 22 में आ गई है। তাহলে এইরকম একটা টাইম লাগবে। তাহলে কত উচ্চতায় আছে সে তার উপর ডিপেন্ড করে আমাদের একটা স্যাটেলাইটটা ঘুরতে কত সময় লাগবে সেটা বোঝা যাচ্ছে। ধরো কেউ কম ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, পৃথিবী থেকে একটু উচ্চতায় ঘুরছে, খুব বেশি না, ধরো 1000 কিলোমিটার ঘুরছে পৃথিবীর পৃষ্ঠ থেকে, ধরো কত 8848 কিলোমিটার, তো ধরো 100 কিলোমিটার উপরে পৃথিবী পৃষ্ঠ থেকে 100 কিলোমিটার উপরে একটা স্যাটেলাইট ঘুরছে, তার যে টাইম লাগবে আর 1000 কিলোমিটার উপরে যে ঘুরছে তারও কি একই টাইম লাগবে? কার বেশি লাগবে? যে বেশি উঁচুতে আছে তার বেশি টাইম লাগবে। তার যে বেশি উঁচুতে আছে তার বেগ বেশি মানে কম হবে? যে বেশি করে তার বেগ কম হবে। বেশি উচ্চতা আছে তার কম হবে। বেগ আর নিচে আছে। যে বেশি উচ্চতা আছে তার বেগ কম, আবার তাকে বেশি দূরত্বও ঘুরতে হচ্ছে। 8⁵ এইরকম ভাবে আমাদের কিন্তু স্যাটেলাইটের টাইমটা লাগবে। আচ্ছা, তাহলে স্যাটেলাইট আমাদের এটা জাস্ট প্রিন্সিপাল দেখলাম যে সব স্যাটেলাইটের জন্য এটা 3 ধরনের স্যাটেলাইট আছে আমাদের। একটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, একটা পোলার স্যাটেলাইট, একটা জিও সিনক্রোনাস স্যাটেলাইট। স্টেশনারি দোকান দেখেছো? স্টেশনারি দোকান মানে কি? আমরা জানি সব কিছু থাকলে স্টেশনারি, তাই? সাধারণ স্টেশনারিটা ইংলিশ কথা। স্টেশনারিটা ইংলিশ কথা, তো স্টেশনারি বাংলা কি? সাধারণ সাধারণ। না, সাধারণ কি? কবে জেনারেল বাংলা সার্চ শিখবো। জেনারেল সার্চ সার্চ কর স্টেশনারি বাংলা। স্থায়ী, স্থির। দেখো আগে কি সার্চ করতে হবে? স্থির, ঠিক আছে? তো নিশ্চল অনর হ্যাঁ, নিশ্চল, অনড়। তাহলে আগে কি হতো? ফেরিওয়ালারা ওই জিনিসগুলো নিয়ে ঘুরতো, টুকপাতা, নখপালিশ, এইগুলো নিয়ে ফেরিওয়ালারা ঘুরে বেড়াতো, এখনো আছে কিছু ফেরিওয়ালারা আছে। এবার যখন ওই জিনিসগুলোকে নিয়ে কেউ একটা স্থায়ী দোকান করলো, নিশ্চল দোকান করলো, একটা স্থির দোকান করলো, যে ওখানে এলেই পাবে, ফেরিওয়ালাকে সবদিন গাড়ি পাবে, সেটা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু একটা স্থায়ী দোকান যখন হলো তখন সেটাকে আমরা বললাম স্থির দোকান বা স্টেশনারি দোকান, সেইটাকে নামটা হয়ে গেছে স্টেশনারি। আমরা যেগুলো সব বাজার স্টেশনের মধ্যে সব ধরনের কি বলা যেতে পারে? হ্যাঁ মিষ্টি দোকানকে বলা যেতে পারে, ফল দোকানকে মিষ্টি দোকানকে বলা যেতে পারে, কারণ নামটা এরকম হয়ে গেছে। যেমন সন্দেশ, সন্দেশ মানে কি হিন্দিতে? সঞ্জনা পত্রিকা সন্দেশ, সন্দেশ মানে খবর, খবর। সন্দেশ সন্দেশ মানে খবর। যখন কেউ কোনো ভালো খবর নিয়ে যেত তখন ওই একটা বিশেষ ধরনের মিষ্টি নিয়ে যেত যেটাকে বলা হতো সন্দেশ।
মানে ওটা সন্দেশের সাথে যেত, সেই থেকে নামটা সন্দেশ হয়ে গেছে। আর এখন আমরা একটা মিষ্টিকে সন্দেশ বলি। কেউ রসগোল্লা নিয়ে যদি ভালো খবর নিয়ে যায় তাহলে কিন্তু সেটা সন্দেশ এটা হয়। কি সন্দেশ নামে পত্রিকা রয়েছে? সন্দেশ পত্রিকাটা ওইখান থেকে এসেছে। সন্দেশ পত্রিকা কি আছে, খবর দেওয়া তো, সেখান থেকে ওই নামটা সন্দেশ দেওয়া আছে। তো যাই হোক, তাহলে স্টেশনারি মানে কি? স্থির। একটা স্যাটেলাইট আছে যেটা বলে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও মানে কি? জিও মানে জিও। বুঝতে- জিও মানে হচ্ছে মানে জিও মানে হচ্ছে দেখে মানে জিও ফোন নয় কিন্তু। হ্যাঁ। জিও স্যাটেলাইট। ওটা জিও মানে হচ্ছে ভূমি। হ্যাঁ। জিওগ্রাফি বলা হয় না, পৃথিবী নিয়ে যেগুলো বলা হয়। জিইও এটা জিআইও জিও স্টেশনারি স্যাটেলাইট মানে পৃথিবীর সাপেক্ষে স্থির। জিও স্টেশনারি, পৃথিবীর সাপেক্ষে স্থির, এইরকম স্যাটেলাইটকে আমরা বলি জিও স্টেশনারি স্যাটেলাইট। এটা সব বলা হয়ে গেছে। তাহলে পৃথিবীর সাপেক্ষে যেগুলো স্থির তাদেরকে বলবো জিও স্টেশনারি স্যাটেলাইট। এবার এই ব্যাপারটা কি, স্যাটেলাইট কি স্থির থাকলে থাকতে পারবে? না স্যাটেলাইট স্থির থাকলে পৃথিবী এসে পড়ে যাবে। নইলে ও ছাড়ে কপি চাঁদ কেন, যে কোনো স্যাটেলাইট আমাদের, এটা হচ্ছে পৃথিবী। আমরা কি বললাম যে রকেট নিয়ে গিয়ে স্যাটেলাইটকে তুলে দিল, ওখানে তুলে ছেড়ে দিলে তো নিচে পড়ে যাবে। তাহলে কি এইখানটা যদি স্যাটেলাইট একটা স্থির থাকে তাহলে কিন্তু সেটা নিচে পড়ে যাবে। আমি পৃথিবীতে এসে পড়ে আমরা বলছি জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে যদি পৃথিবী না ঘুরতে পারে তাহলে ওটা ওটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে স্থির থাকে সবসময়। পৃথিবীর সাপেক্ষে স্থির। দেখো তুমি যখন ট্রেনে যাচ্ছ, তোমার পাশের সিটে বসা ব্যক্তিরা তোমার সাপেক্ষে স্থির আছে। স্থির। তাহলে এই স্যাটেলাইটটা জিও স্টেশনারি স্যাটেলাইট, মানে পৃথিবীর সাপেক্ষে স্থির। তুমি যাচ্ছ, তোমার পাশের জন একই দিকে যাচ্ছে তো, সেই জন্যই তো আমরা বলছি স্থির। তাহলে এই পৃথিবীর সাপেক্ষে স্থির। পৃথিবী কিরকম ঘুরছে? লাট্টুর মতো। কবার? কতক্ষণে? 24 ঘন্টায়, পশ্চিম থেকে পূর্বে। তাহলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টায় ঘুরছে একবার। এই স্যাটেলাইটটাও পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টায় একবার ঘুরছে। ওই জন্য পৃথিবী থেকে দেখে মনে হচ্ছে কি, এখানে ধরো যদিও আমাদের এখানে মেদিনীপুরের জিও স্টেশন স্যাটেলাইট দেওয়া সম্ভব নয়, অন্য স্যাটেলাইট দেওয়া সম্ভব। জিও স্টেশনারি কেন সম্ভব নয় সেটা হচ্ছে আমরা নিরক্ষরেখার উপর শুধুমাত্র জিও স্টেশনারি স্যাটেলাইট সম্ভব। কেন বলছি? তাহলে নিরক্ষরেখার উপর ধরো একটা দেশ কি আছে, আফ্রিকা। আফ্রিকা আছে। ধরো আফ্রিকার উপরে কেউ একজন দেখছে যে সকাল আকাশের উপর একটা স্যাটেলাইট, কিছুক্ষণ পরে দেখলে হয় এখানেই আছে। 10 ঘন্টা পরে, 2 দিন পরে, 1 মাস পরে, 1 বছর পরে দেখছে ওখানেই আছে। এখানে তো এখানেই আছে। কিন্তু আমরা চাঁদকে কি দেখি? যাচ্ছে, চাঁদ যায় তো, তাহলে চাঁদ ঘুরছে। কিন্তু আমরা এখান থেকে দেখলে চাঁদকে স্থির দেখি না। কিন্তু যদি এটা জিও স্টেশনের স্যাটেলাইট হতো, ও দেখছে কারণ পৃথিবীতেও আছে, ও মানে ও নিজে স্থির আছে, প্লাস পৃথিবীর সাপেক্ষে ওটা স্থির ওটা আছে। হচ্ছে তাহলে ব্যাপারটা কি হচ্ছে? মানে পৃথিবী এই যে থামস আপ লেখাটা আছে, ওই জায়গাতে যদি স্যাটেলাইটটা থাকে তাহলে ওইটা Actually এরকম আছে। একই জায়গাতে এরকম আছে, এরকম আছে। এই যে এই পাশটা ধরলাম হ্যাঁ। আমাদের পৃথিবীর কেউ একটা এরকম জায়গায় আছে, এই কিরকম ঘুরছে, এইরকম ঘুরছে, পৃথিবী নিজের অক্ষে চাপ করছে। এবার ধরো এটা স্যাটেলাইট কোন একটা সময় এখানে আছে, এবার দেখো এও ঘুরছে, এও ঘুরছে। হ্যাঁ। এই জায়গায় যে আছে সবসময় কি নিজের মাথার উপর স্যাটেলাইট দেখবে তো? হ্যাঁ। এটাই হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। এটা কি স্যার বেগটা সেম বলে ওই পৃথিবীর সেম বেগে সেম টাইমে সেম সেম বেগ ঠিক নয়, কৌণিক বেগ সেম। দেখো কোনই বেগটা ওইটা ধরো পৃথিবীর উপর এইখানে একটা ব্যক্তি পৃথিবীতে ঘুরছে এরকম, তাহলে এই কিছুক্ষণ পরে কোথায় আসবে? এখানে আসবে। তারপরে কিছুক্ষণ পরে এখানে আসবে। এর মাথার উপর স্যাটেলাইট ছিল, কিছুক্ষণ পরে এ যখন এখানে এসেছে তখন স্যাটেলাইট এসেছে এখানে। এ যখন এখানে এসেছে স্যাটেলাইট এখানে এসেছে। তাহলে এই পৃথিবীর ঘূর্ণন বেগের চেয়ে এর বেগ কিন্তু বেশি। দেখো একে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে, এটা স্যাটেলাইটকে জন্য অনেক বেশি ডিস্টেন্স ট্রাভেল করতে হয়েছে। তাহলে রৈখিক বেগ দেখতে গেলে কিন্তু স্যাটেলাইটের বেশি, কিন্তু
কৌণিক বেগ সেম, এ যতটা অ্যাঙ্গেল ঘুরেছে ও ততটা অ্যাঙ্গেলই ঘুরেছে। কৌণিক বেগ ওমেগা ফিক্সড, ওমেগা কনস্ট্যান্ট ফিক্সড এটা কনস্ট্যান্ট কত না 2 পাই বাই টি। টি কত পৃথিবীর ক্ষেত্রে 24 ঘন্টা, পাই বাই 36 সেকেন্ড। তাহলে এটা কি হবে র‍্যাড পার সেকেন্ড। তাহলে আমাদের যে জিও স্টেশনারি স্যাটেলাইট তার কৌণিক বেগ কত এটা, তার টাইম পিরিয়ড কত 24 ঘন্টা। ফর জিও স্টেশনারি স্যাটেলাইট t equal to 24 আওয়ার 24 into 3600 সেকেন্ড। এটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের টাইম পিরিয়ড। এবার তোমাদেরকে কোশ্চেন দেবে জিও স্টেশনারি স্যাটেলাইটের উচ্চতা কত, হাইট অফ জিও স্টেশনারি স্যাটেলাইট। ফর্মুলা কি ছিল খাতায় লেখা আছে? টাইম পিরিয়ডের সাথে হাইটের ফর্মুলা বা আর এর ফর্মুলা। টি সমান কত ছিল 4 পাই স্কয়ার, টি সমান 2 পাই আর বাই রুট আন্ডার জিএ জিএ। আর তাহলে এটাকে r প্লাস h হোল টু দি পাওয়ার 3/2 বলতে পারি। টাইম পিরিয়ডটা পেয়ে গেছো, ক্যাপিটাল জি জানো, ক্যাপিটাল এম জানো, বসে দিয়ে h পেয়ে যাবে। আগে কি হবে এটাকে সিম্পলিফাই করব, বলছো স্কয়ার করতে তো t টু দি পাওয়ার 2 এর 3 করে দিই। আরে স্কয়ার করে দেবো, টি স্কয়ার ভ্যারিয়াস আর কিউব সেই ফর্মুলাটা, তাই না? টি স্কয়ার সমান 4 পাই স্কয়ার বাই ক্যাপিটাল জি স্মল ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচ এর হোল। তাহলে আর প্লাস এইচ সমান কত পাচ্ছ? জি এম টি স্কয়ার বাই 4 পাই স্কয়ার হোল টু দি পাওয়ার 17। এইচ সমান তাহলে কত পাচ্ছ? এটা লিখো বলো, এইচ সমান জাস্ট আর কা দিয়ে করো। এইচ সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম কে স্মল জি আর স্কয়ার বলতে পারো। টি 4 পাই স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস আর। এটাই হচ্ছে আমাদের স্যাটেলাইটের হাইটের ফর্মুলা। নরমাল স্যাটেলাইটের হাইটের ফর্মুলা। দেখো এটা হচ্ছে কি হয় না, কার এটা বুঝতে অসুবিধা হচ্ছে বলো? कैपिटल जी कैपिटल एम समान स्मॉल जी आर स्क्वायर, कैपिटल जी कैपिटल एम समान स्मॉल जी आर स्क्वायर। কাল থেকে বলছি ক্যাপিটাল জি সমান স্মল জি সমান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার ছিল। তাহলে ক্যাপিটাল জি ক্যাপিটাল এম সমান স্মল জি আর স্কয়ার, টি ও টি স্কয়ার है ना, हां टी स्क्वायर होल टू द पावर 31 होल टू द पावर 31। এবার ঠিক আছে, দেখো তোমরা স্মল জি এর ভ্যালু জানো, আর এর ভ্যালু জানো, আর টি এর ভ্যালু জানো। টি হচ্ছে 24 into 3600, আর হচ্ছে 6400 কিলোমিটার, স্মল জি 9.8। বসিয়ে দিলে জিও স্টেশনারি স্যাটেলাইটের হাইট পেয়ে যাবে। কত পাবে ভ্যালুটা? বই কত লেখা আছে? ক্যালকুলেট করে দেখবো, ওটাই দেখে আমাদের একটা বই দেবো। তিন দিন এগুলোটা বলে গেছিলাম। এটা স্কয়ার করে দাও, টি স্কয়ার বলেছি না।
হোল টু দি পাওয়ার 1 এর 3 এটা দেখো কিউব, এটা তো কিউব, এটা থেকে এটা বুঝতে পেরেছো? তাহলে এটা থেকে এটা বুঝতে পারোনি? দেখো r প্লাস h সমান কি t স্কয়ার gm বাই 4 পাই স্কয়ার, r প্লাস h এর হোল কিউব সমান ছিল এটা, তাহলে এটা বাই 3 করো, 1 বাই 3 করো, 2 করো। জিও স্টেশনারি স্যাটেলাইটের উচ্চতা কত হচ্ছে? কত দিন বসানোর দরকার নেই, আমি বলে দিচ্ছি আপাতত 36,000 কিলোমিটার। এই এইচ এর ভ্যালুটা হবে অ্যাপ্রক্সিমেটলি 36,000 কিলোমিটার, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার। পৃথিবীর সেন্টার থেকে 6,400 যোগ হয়ে যায় 40,340 এরকম আছে। তাহলে জিও 340 এখানে লেখা আছে কিলোমিটার, এর সাথে 6,400 যোগ হয়ে যাবে পৃথিবীর পৃষ্ঠ থেকে স্টেশনারি স্যাটেলাইটের দূরত্ব। হ্যাঁ, এই ভ্যালুগুলো বসিয়ে ক্যালকুলেট করবে তোমরা বাড়িতে। যাই হোক, তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট আমাদের অনেক হাইটে আছে, 36,000 কিলোমিটার। আর জিও স্টেশনারি স্যাটেলাইট যে কোনো জায়গায় রাখা সম্ভব নয়, শুধুমাত্র নিরক্ষরেখায় সম্ভব। এদের মধ্যে কেন, ওয়াই প্রশ্ন আসা উচিত যে কেন নিরক্ষরেখায় সম্ভব? স্যাটেলাইট কিরকম ভাবে ঘুরে? পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে। পৃথিবী কিসের মতন দেখতে? গোলক, প্রায় গোলকের মতন আমরা ধরে নিচ্ছি গোলক। তাহলে একটা জিনিস দেখো, আমাদের এই হচ্ছে পৃথিবী, তাহলে আমাদের পৃথিবীর চারধারে যদি ঘুরতে হয় তার কোনো একটা ব্যাস বরাবর ঘুরতে হবে, কোন একটা ব্যাস বরাবর ঘুরতে হবে। এর ব্যাস আঁকো, এটা একটা ব্যাস। তাহলে যদি এইটা এই পৃথিবী কিরকম ঘুরছে, এইরকম ঘুরছে পশ্চিম থেকে পূর্বে, আর জিও স্টেশনারি স্যাটেলাইট হলে স্যাটেলাইটকেও এইভাবে ঘুরতে হবে পশ্চিম থেকে পূর্বে। জিও স্টেশনারি স্যাটেলাইট হতে গেলে স্যাটেলাইটকেও পশ্চিম থেকে পূর্বে ঘুরতে হবে তো। আর কি কোনো ব্যাস পাওয়া সম্ভব যেটা পশ্চিম থেকে পূর্বে ঘোরার, এই পথে পশ্চিম থেকে পূর্বে ঘুরতে পারবে? না, এই লিওপোল্ড স্যাটেলাইট হতে পারে। এটা ব্যাস নয়, না, এগুলোতে স্যাটেলাইট ঘুরতে পারবে না একদম। তাহলে স্যাটেলাইট আরো অন্য ব্যাস বরাবর, এর বহু ব্যাস আছে, ব্যাস অনেক আছে। সবচেয়ে বড় ব্যাস দেখো এটা একটা ব্যাস, এটা একটা ব্যাস বরাবর ঘুরছে, এটা হচ্ছে, কিন্তু পশ্চিম থেকে পূর্বে কোনটা হবে? শুধু নিরক্ষরেখা বরাবর। ওই জন্য জিও স্টেশনারি স্যাটেলাইট শুধুমাত্র নিরক্ষরেখার উপর সম্ভব। কারণ দেখো, যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, তাহলে পৃথিবীর সাপেক্ষে যদি কাগজ স্থির থাকতে হয়, তাহলে তাকেও তো পশ্চিম থেকে পূর্বে ঘুরতে হবে, তার নাম তো স্থির হবে না। তাহলে একটা জিনিস ভাবো, জিও স্টেশনারি স্যাটেলাইটে পশ্চিম থেকে পূর্বে ঘুরছে, আর এখান থেকে দেখে কি মনে হচ্ছে এটা এখানে ফিক্সড। নো পার্কিং মানে নো পার্কিং, যেখানে গাড়ি রাখা যাবে মানে গাড়ি থামিয়ে রাখা যাবে না। আমরা কি করছি, ওখানে স্যাটেলাইটকে পার্ক করে রেখেছি, ঠিক কি না? পার্কিং। ওই জন্য জিও স্টেশনারি স্যাটেলাইটের অরবিটকে বলা হয় পার্কিং অরবিট। পরীক্ষায় কোশ্চেন পড়ে পার্কিং অরবিট কি? তাহলে কি বলবে, জিও স্টেশনারি স্যাটেলাইটের অরবিটকেই পার্কিং অরবিট বলা হয়। তার মানে আমরা স্যাটেলাইটকে পার্ক করবে। এটা ছোট কোশ্চেন, মানে শর্ট এক নাম্বার। হ্যাঁ, এক নম্বরে কোশ্চেন। আর এই স্যাটেলাইটটা পরীক্ষায় অন্যভাবে তো কোশ্চেন করতে পারে, পার্কিং অরবিটে একটি স্যাটেলাইটকে রাখতে গেলে কত বেগে ঘোরাতে হবে। তার মানে কি, পার্কিং অরবিট বলে দেওয়ার সাথে সাথে জিও স্টেশনারি স্যাটেলাইট ভেবে নিতে হবে। টি পেয়ে গেলে 24 ঘন্টা, তাহলে ভি পেয়ে যাবে। ভি কত? 2 পাই আর বাই টি। আর একটা কি জানি, এম ভি স্কয়ার বাই আর সমান জি এম এম বাই আর স্কয়ার।
তাহলে ভি সমান রুট আন্ডার ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর। এই একটা ফর্মুলা, এই একটা ফর্মুলা। তাহলে এইখান জিওস্টেশনারি স্যাটেলাইটে তুমি যদি জানো যে কত হাইটে থাকে, এখানে বসিয়ে দিলে ডাইরেক্ট এটা বসিয়ে দিলে আর টি বসিয়ে দিলে কত পেয়ে যাবে। তোমাকে ডাটা যেই রকম সাপ্লাইড থাকবে সেই অনুযায়ী অঙ্ক করতে হবে। এগুলো অঙ্ক করার ফর্মুলা, তোমাকে ডাটা সাপ্লাইড থাকবে, প্রবলেম করবে। তাহলে পার্কিং অরবিটটা আমাদের জানা দরকার। এরপর আমাদের যেটা কোশ্চেন আছে আরেকটা স্যাটেলাইট, পোলার স্যাটেলাইট। পোল মানে কি? মেরু। মেরু। দেখো এখানে দেখো মেরু দিয়ে কোনটা যাচ্ছে, এটা এইটা হচ্ছে আমাদের পোলার স্যাটেলাইট। এইরকম কতগুলো স্যাটেলাইট সম্ভব? একটাই হাজার হাজার স্যাটেলাইট সম্ভব। মেরু সমস্ত জায়গার উপর দিয়ে, পাকিস্তানের উপর দিয়ে, ভারতের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে, চীন, রাশিয়া, ইউক্রেন সব, মানে ওই রেখাটার উপরে সবের উপর দিয়ে দেখো পোলার স্যাটেলাইট সম্ভব। কিভাবে? দেখো 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 দেখো, এই হচ্ছে আমাদের পৃথিবী। আমাদের ভারতবর্ষ এখানে আছে, এই জায়গাটা হলো ভারত, চীন, রাশিয়া, এখানে কে? তাইওয়ান, ইউক্রেন, আমেরিকা। তো যাই হোক, দেখো মেরু এই জায়গা আর এই জায়গার উপর দিয়ে যেতে হবে, এইভাবে একটা ঘোরানো সম্ভব। অ্যাকচুয়ালি এইটা ধরো এইখান থেকে এইরকম একটা মেরু দিয়ে যাওয়া সম্ভব, এই পাশ থেকেও তো মেরু দিয়ে যাওয়া সম্ভব, এই দিক দিয়েও মেরু দিয়ে যাওয়া সম্ভব, এই দিক দিয়েও মেরু দিয়ে, সবই তো মেরু দিয়ে যাচ্ছে। এটা ধরো আমেরিকা এই দিক দিয়ে যাচ্ছে, এইখান থেকে ধরো ভারত দিয়ে যাচ্ছে, রাশিয়া দিয়ে যাচ্ছে। সব মেরু পোলার স্যাটেলাইট প্রত্যেক দেশের উপর দিয়ে পাঠানো সম্ভব। জেনারেলি আমাদের ভারতের মধ্যে যত স্যাটেলাইট আছে আমরা যত ইউজ করছি, আমরা তো ইন্টারনাল সিকিউরিটির জন্য স্যাটেলাইট ইউজ করি। আমরা দেখছি জিপিএস বলো যাই বলো, স্যাটেলাইট দিয়ে কমিউনিকেশন হচ্ছে, কোথাও আতঙ্কবাদী ঢুকছে কিনা সব দেখার জন্য কিন্তু আমাদের স্যাটেলাইট ইউজ হচ্ছে। তাহলে সেগুলো কি? মেরু স্যাটেলাইট। মেরু পোলার যে স্যাটেলাইট গুলো সেগুলো ইউজ করা যেতে পারে। আরেকটা স্যাটেলাইট আছে সেটাও বলছি, সেটা এখন বলছি, সেটাও ইউজ করা যেতে পারে। পোলার স্যাটেলাইট আমাদের দেখো কোনো বাধ্যবাধকতা নেই, একে জিও স্টেশনারি না, মানে স্থির রাখার কোনো ব্যাপার নেই, 24 ঘন্টায় ঘুরতে হবে এমন কোনো ব্যাপার নেই। আমরা যে কোনো উচ্চতায় ঘোরাতে পারি, যে কোনো স্পিডে ঘোরাতে পারি। ফর্মুলা কি? P সমান V সমান 2πr/d। আর একটা আমাদের এই যে mv²/r সমান mv²/r সমান gm/r², V সমান √gm/r, আর T সমান 2πr/v। তার মানে 2π √G ক্যাপিটাল M r²/3 ফর্মুলা এখানেই বসতে হবে। তাহলে আমাদের দেখো পোলার স্যাটেলাইটের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে বেগকে আমাদের 24 ঘন্টায় রাখতে হবে বা এই রাখতে হবে, টাইম পিরিয়ড এরকম রাখতে হবে, আমরা যা খুশি করতে পারি। তাহলে দেখো আমরা যদি কম হাইটে ছাড়ি তাও সম্ভব। ধরো আমরা 10 কিলোমিটার নয়, তাহলে সমস্যা আছে। এভারেস্ট কত কিলোমিটার? 8 কিলোমিটার। 100 কিলোমিটার উপরে ধরো আমরা একটা স্যাটেলাইটকে ঘোরাবো, তাও সম্ভব, কোনো ব্যাপার না। আর এর জায়গায় কত বসবে? ক্যাপিটাল এ 6400 প্লাস 100। সেই অনুযায়ী বেগ ফিক্সড করো, রকেটে করে তুলে নিয়ে যাও, এই বেগটা ক্যালকুলেট করো, বেগ ওই বেগ দিয়ে চলে যাও, সুন্দর ঘুরবে এরকম পোলার। তাহলে আমরা যে কোনো উচ্চতায় ঘোরাতে পারি, যে কোনো স্পিডে ঘোরাতে পারি। খুব নিচুতে ঘোরাতে পারবো না, লোকের ঘরে ঢুকে যাবে, কিন্তু যে কোনো উচ্চতায় করতে পারি। তাহলে দেখো এইখানে সুবিধাটা হচ্ছে কি, জিও স্টেশনারি স্যাটেলাইট এখানে অনেক উপরে ছিল, উপর থেকে সার্ভেলেন্স করাও অসুবিধা, দেখাও অসুবিধা, আর বিশেষ করে কমিউনিকেশন করা। ধরো তুমি এখানে কথা বলছো, স্যাটেলাইট কমিউনিকেশন যেমন হচ্ছে, এখান থেকে কথা বলছো, কি হয় না আওয়াজ শোনা যাবে। সমস্যাটা কি হয়, এখান থেকে ধরো কেউ কথা বলছে, এখানে একটা স্যাটেলাইট আছে, এই যে ইউক্রেনের যুদ্ধের সময়
ইউক্রেনে যুদ্ধের সময় কমিউনিকেশন কিভাবে হচ্ছিল? রাশিয়া তো সব ধরো মোবাইল ফোনে টাওয়ার উড়িয়ে দিয়েছে। ইলন মাস্ককে বলেছিল না জেলেনস্কি যে সাহায্য করে, ইলন মাস্ক তো পুরো স্যাটেলাইট কমিউনিকেশন দিয়েছিল ওদেরকে। তাহলে কি হচ্ছে, এখান থেকে তোমার ডাইরেক্ট স্যাটেলাইটে কোনো মোবাইলে টাওয়ার দরকার নেই, কিচ্ছু দরকার নেই। ফোন থেকে ওই জন্য বিশেষ ফোন দরকার, স্যাটেলাইট ফোন পাওয়া যায়। শর্ট ডিস্টেন্স মানে তোমার এই শুধু মেদিনীপুরের মধ্যে শুনতে হবে এরকম, যেগুলো ধরো জাহাজে যারা যাচ্ছে, ধরো মাঝ সমুদ্রে তো মোবাইলে টাওয়ার বসানো সম্ভব নয়, তাহলে কি হবে ওখানে কমিউনিকেশন কিভাবে হয়? ওখানে হচ্ছে একটা জাহাজ থেকে পুরো ডাইরেক্ট স্যাটেলাইটে যায়, স্যাটেলাইট থেকে আসছে। তাহলে দেখো এখান থেকে সিগন্যাল স্যাটেলাইটে পৌঁছাবে, স্যাটেলাইট থেকে এখানে আসবে। এই মোবাইলের সিগন্যাল গুলো কিরকম ভাবে যায়, কি স্পিডে যায়? আলোর বেগে যায়। এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আমরা মাইক্রোওয়েভ ইউজ করি। তাহলে 3 × 10⁻⁸ যদিও এই বেগটা খুব বেশি, তবুও এখান থেকে ওখানে যাবে, এখান থেকে আসবে। যদি জিও স্টেশনারি স্যাটেলাইট আমরা ইউজ করি, হাইটটা অনেক বেশি, এখান থেকে এখানে গিয়ে আবার আসতে একটা টাইমের ল্যাগ হয়ে যায়। কতটা টাইমের ল্যাগ? ধরো 1/4 সেকেন্ড বা 1/10 সেকেন্ড এরকম একটা পরে শুনতে হয়। এখন তুমি হ্যালো বললে 1/4 সেকেন্ড পরে তুমি শুনতে হয়, যদিও সেটা খুব একটা সমস্যা নয়, তাও সমস্যা হয়। ওই জন্য আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটকে কমিউনিকেশনের জন্য ইউজ করি না। কিন্তু পোলার স্যাটেলাইট যে কোনো জায়গায় আমরা লাগাতে পারি। ওরা হচ্ছে একটা আরেকটার সাথে কমিউনিকেট করে। পরীক্ষায় কোশ্চেন করে কমিউনিকেশন স্যাটেলাইট হিসেবে কোনটা ইউজ করি আমরা? লিখে রাখো পোলার, বাংলায় লিখি নাকি? পোলার উপগ্রহ যোগাযোগের জন্য পোলার উপগ্রহ যোগাযোগের জন্য কমিউনিকেশন স্যাটেলাইট। তাহলে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটের সুবিধা কি আছে? একটা সুবিধা বড় হচ্ছে, যদি কোনো দেশের উপর জিও স্টেশনারি স্যাটেলাইট বসানো সম্ভব হয়, তারা যদি একটা বসিয়ে রাখে তাদের আর কোনো চিন্তা নেই। সবসময় একটা সেই সিসিটিভির মতন তাদের মাথার উপরে কিন্তু সার্ভেলেন্স করে রেখেছে। আমাদের কি হয়, একটা টাইম গ্যাপ এসে যায়। এই স্যাটেলাইট ঘুরে 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 এখান থেকে যাচ্ছে, আবার আসছে, ধরো এখান থেকে ঘুরে ওখানে চলে গেছে, আমাদের এই ভারতকে পেরিয়ে চলে গেছে যখন, তখন কি এই জায়গায় কি হচ্ছে সেটা তো দেখতে পাবো না। এইটাকে ওভারকাম করার জন্য কি করা হয় না, এর পিছনে আরেকটা স্যাটেলাইটকে পাঠানো হয়। অনেকগুলো স্যাটেলাইট পাবো, যে একটা বেরিয়ে যাচ্ছে, তার পিছনে আরেকটা আসছে, তার পিছনে আরেকটা আসছে, যাতে পুরোটা কভার থাকে। কিন্তু দেখো এখানে একটা স্যাটেলাইটের সাহায্যে একটা অঞ্চলকে কিন্তু কভার করে রাখা কখনোই সম্ভব না। শুধু মেদিনীপুরকে আমরা দেখবো বলে একটা স্যাটেলাইট দিয়েও হবে না, কারণ ও একটুখানি মেদিনীপুর পেরিয়ে চলে যায়। তাহলে ওর পিছনে আরেকটা স্যাটেলাইটকে লাগিয়ে রাখতে হবে, যে বেরিয়ে যাচ্ছে ও এসে যাচ্ছে। তাহলে এখানে এটা একটা অসুবিধা, যাদের জিও স্টেশনারি স্যাটেলাইট আছে তুমি কোনো চাপ নেই, একটা সিঙ্গেল স্যাটেলাইট কাজ করবে। ওকে আমি জানিয়ে যাচ্ছি আমাদের সম্ভব নয়, কারণ নিরক্ষরেখার উপর ছাড়া জিও স্টেশনারি স্যাটেলাইট সম্ভব নয়। কষ্টটা কোনো ব্যাপার নয়, টাকা দেবে সরকার, অনেক টাকা, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কত আর করে। যে টাকা উদ্ধার হয়েছে ওই টাকা 10টা স্যাটেলাইট ছাড়ে, 10টা কি আরো বেশি স্যাটেলাইট ছাড়ে। স্যাটেলাইট কোনো খরচ নেই, শুধু রকেটে তোলার জন্য করে। স্যাটেলাইট সবাই বানাতে পারে, ওই রকেটটারই একটু খরচ আছে, তবে যে টাকা উদ্ধার হয়েছে ওতে হয়ে যাবে। যাই হোক, দু রকম স্যাটেলাইট দেখেছি, জিও স্টেশনারি, পোলার, আরেকটা আছে জিও সিনক্রোনাস। এটা বেশ সুন্দর স্যাটেলাইট, বেশ মজাদার স্যাটেলাইট, জিও সিনক্রোনাস স্যাটেলাইট। দেখো এই পৃথিবী নিরক্ষরেখা কিভাবে এইভাবে এইভাবে কি যাচ্ছে, জিও স্টেশনারি। এই পাশে দেখো, বইয়ে বুঝতে হবে না, আমি পরে বইয়ে দেখবো, বইয়ে দেখানোর দায়িত্ব আমার। বাড়িতে গিয়ে বই খুঁজবে, পরপর সব পেয়ে যাবে, যেটা পাবে না কোনো বুঝতে হবে না। আমি যেটা বলছি সেই পাশে দেখো। তো এটা কি জিও স্টেশনারি স্যাটেলাইট।
কারণ এই পাশ দিয়ে ফোকাস করলে গেলে মুশকিল। এটা কি পোলার। আর একটা স্যাটেলাইট দেখো এইরকম একটা ব্যাস সম্ভব, এটা জিওস্টেশনারিও নয় পোলারও নয়, এইটা হচ্ছে জিও সিনক্রোনাস স্যাটেলাইট। पास भेज दो ফোন বাজছে না অ্যালার্ম বাজছে कौन ये लगा नहीं আরে রাতেই অ্যালার্ম বাজে স্যাটেলাইট মানে হচ্ছে এস এ टी টি এল এ আই। আচ্ছা জিও সিনক্রোনাস স্যাটেলাইট, এটা বেশ মজাদার স্যাটেলাইট। কিরকম দেখো, সাইলেন্ট কি জরুরি তো আমাদের ধরো, জরুরি তো নাই। আচ্ছা মন্ত্রিসভার ফোন আসেনি, রাখো না। এবার দেখো তাহলে আমাদের ধরো ভারতের উপর থেকে দেখছি জিও স্যাটেলাইট বেশ মজাদার জিনিস। কিরকম নিচের দিকে দেখছি মনে হচ্ছে আমাদের নিচের দিক থেকে আসছে, মানে শ্রীলঙ্কার দিক থেকে আসছে স্যাটেলাইটটা, চলে যাচ্ছে কাশ্মীর হয়ে, আবার মনে হচ্ছে বসে ঘুরে এই সিম্পল হারমোনিক। এই স্যাটেলাইটটাকে ভারত থেকে দেখে মনে হবে নিচে থেকে উপরে যাচ্ছে, আবার উপর থেকে নিচে, কিন্তু স্যাটেলাইট দেখে ঘুরে আসা সম্ভব নয়। স্যাটেলাইট তো ঘুরবে এরকম, স্যাটেলাইট কি এরকম ঘুরবে আবার যাবে, এইরকম স্যাটেলাইট তো সম্ভব নয়, কিন্তু দেখে মনে হবে এরকম। সেটাই বলছি কেন, অবশ্যই প্রশ্ন থাকবে কেন। সব সময় ফিজিক্সে সব সময় প্রশ্ন আসবে কেন। চলো আবার আমাদের পৃথিবী, এই হচ্ছে আমাদের পৃথিবী, ঘুরছে কিরকম, এরকম ঘুরছে, তাই তো? পশ্চিম থেকে ঘুরবে, दक्षिण से एगो है এইটা হলো আমাদের ভারত, না এইটা ভারত, এই লেখাটা ভারত। তো আমাদের স্যাটেলাইটটা কিরকম যাচ্ছে, এই রকম ঘুরছে বলছে। দেখো এই কোন কোন কোণার করে যাচ্ছে, তাহলে দেখো এখান থেকে শুরু করেছিল, একদম ভারতের নিচে থেকে শুরু করছে, এবার এটা ঘুরছে এরকম যাচ্ছে। দেখো সবসময় কি মনে হচ্ছে এখান থেকে দেখে এসে নিচে থেকে উঠে উঠে আসছে মনে হচ্ছে না, দেখো এই ছিল, এটা এরকম ঘুরছে আর এরকম যাচ্ছে। এর দেখে কি মনে হচ্ছে যে ঠিক নিচে থেকে উঠে উঠে চলে আসছে, ডিসটেন্সটা ভাবো, এ এই দিকে যাচ্ছে, এখানে এখানে, এ যখন এই পাশে ঘুরেছে এ এখানে চলে আসছে, দেখো মনে হচ্ছে কি যে একটু উঠে এলো, এই পাশে ঘুরেছে আর একটু এখানে, এই ঘুরেছে এখানে, এ যখন উল্টো দিকে চলে আসছে তখন এও উল্টো দিকে চলে আসছে, এটা এই পাশে হচ্ছে না এই উল্টো দিকে চলে আসছে, তাহলে এ এই পাশে ঘুরছে কিন্তু এর মনে হচ্ছে উপর থেকে নিচে নামছে। আচ্ছা আড়াই হয়ে ঘুরছে। হ্যাঁ, তাহলে জিও সিনক্রোনাস স্যাটেলাইটে আমাদের এই ধর এখানে একটা এইভাবে স্যাটেলাইটটা ঘুরছে, কিন্তু দেখে কিরকম মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে নিচে থেকে উপরে যাচ্ছে, উপর থেকে আবার নিচে আসছে। এই হচ্ছে আমাদের জিও সিনক্রোনাস। এটা সুবিধা কি, এটা আমাদের সার্ভেলেন্সের সুবিধা হচ্ছে, মানে ওই নজরদারি। দেখো যাচ্ছে পিছন দিক দিয়ে ঘুরে আসাচ্ছে, কম টাইম ইন্টারভ্যালে এসে যাচ্ছে, আমাদের সহজে মানে নজরদারি করাটা আমাদের একটা জায়গার উপর সহজে। কাশ্মীরের উপর আমরা রাখছি, যেখানটায় কি হচ্ছে দেখছি, বা অন্য কোথাও দেখছি, মেদিনীপুরে কি হচ্ছে, যে মেদিনীপুরে একটা আতঙ্কবাদী থ্রেট আছে, এখানে বোমা মারা হতে পারে, তো চলো আমরা স্যাটেলাইট দিয়ে দেখছি কি এসছে, সবসময় দেখে দেখছি। হ্যাঁ, তো তুমি অ্যাপ্লাই কিসে যখন যখন আমাদের পোখরানে পরমাণু বোমাটা এ হচ্ছিল, আমেরিকার এমন একটা স্যাটেলাইট ছিল, কি নামটা ল্যাকল্যান্ড স্যাটেলাইট, ওইটা পুরো ওখানে সে উপর থেকে যে ওখানে যে কাজ করছে বা দাঁড়িয়ে আছে তার ঘড়িতে কটা বাজছে সেটা পর্যন্ত দেখতে পাবে, এতটাই জুমিং ক্যাপাসিটি ছিল। এমনকি মেঘ টেকেরও ভেতর দিয়ে দেখতে পেত, নাইট ভিশনও ছিল, মানে রাত্রেবেলাও দেখতে পেত। তার মানে এখন আছে, এখন তো ওটা তো বহু বছর আগে পাবে, এখন আরো উন্নত। আরে এটা শুধু মশা এখন মশাও দেখা যাবে, সিরিয়াস সিরিয়াস মশা এরকম দেখা যায়। জুম করলে ঘড়ির কাঁটা দেখা যায়, মশা কেন দেখা যাবে না, কারো কাঁটা মশা বসেছে কিনা সেটাও দেখা যাবে স্যাটেলাইটের সাথে, এতটাই জুম ক্যাপাসিটি। তো তাহলে
স্যাটেলাইট গুলোর আমরা মোটামুটি যে জিনিসগুলো দেখলাম, আর একটা জিনিস আমাদের আছে যেটা হচ্ছে এনার্জি। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, স্যাটেলাইটের শক্তি। স্যার আরে এইদিকে দেখো কি ব্যাপার তুমি? আগের দিন যেমন দেখেছিল বলে হ্যাঁ স্যার হচ্ছে আজকে। না পোস্ট করে দেয় তাহলে আমরা আজ স্যাটেলাইট সম্বন্ধে তোমাদের আর কারো কোনো সমস্যা আছে কিনা? এখন একটা বাকি আছে, স্যাটেলাইটের এনার্জি ব্যাপারটা আমরা স্যাটেলাইটের এনার্জিটা কিরকম আসুক তারপরে আমরা বলবো। এখান পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো, এনি কোশ্চেন তুমি বুঝতে পারছো? তাহলে মোটামুটি এই জায়গাগুলো বুঝতে পারবে, অসুবিধা নেই, আমি তো বেসিক থেকে বলছি। আচ্ছা তোমরা অঙ্কগুলো করছো, আগের চ্যাপ্টারের অঙ্কগুলো তো আলোচনা করা হয়নি, আগের চ্যাপ্টার অঙ্কগুলো আলোচনা করবো। সেই রোটেশনাল মোশনের প্রবলেম সেট 1 কে কে করেছো, কে কে করবে? অনলাইন হবে সবগুলো আমি কিছু করেছো তো? আটকেছো তো কিছু? ঠিক আছে, আমরা আলোচনা করবো। ঘূর্ণ হবে প্রবলেম সেট 1 ট্রাই করবে। তো না টপ করে দিই রোটেশনাল মোশনের প্রবলেম সেট 1 করা হয়নি, শুধু কার্যক্ষমতা শক্তির প্রবলেমগুলো আমি করেছি। রোটেশনাল মোশনটা করা হবে, আমার তো এই করে গ্র্যাভিটেশনাল রাকেশে তো সবই হয়ে গেছে, সব করেছি। আমি আরে দূরে বাইরে বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো একটা অঙ্ক করে দিই। ধরো তোমাকে বললো যে একটা স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় ঘুরছে, পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় ঘুরছে, এটা আমাদের পৃথিবী। আরেকটা স্যাটেলাইট পৃথিবী পৃষ্ঠ থেকে 2h উচ্চতায় ঘুরছে। দুজনের টাইম পিরিয়ডের রেশিও কত হবে? একটা এই উচ্চতায় ঘুরছে, এটা একটা স্যাটেলাইট ধরো V1 দিকে, আর একটা টোটাল হাইটটা 2h, মানে এটা h আর এটা h, এটা V2। এর যদি একবার ঘুরতে T1 টাইম লাগে, এর একবার ঘুরতে T2 টাইম লাগে। আচ্ছা এই h না, এরপর আমি বলছি এটা r/2 উচ্চতায়, মানে h = r/2, h এর ভ্যালুটা বলে দিচ্ছি, h = r/2। একটা প্রবলেম দিয়েছি, দেখো হ্যাঁ ওটাও h, মানে টোটাল হাইটটা 2h। এটা 2h। দুটো স্যাটেলাইট ঘুরছে পৃথিবী পৃষ্ঠ থেকে, একটার হাইট পৃথিবী পৃষ্ঠ থেকে একটার হাইট h, আর একটার হাইট পৃথিবী পৃষ্ঠ থেকে 2h। প্রথমটা টাইম পিরিয়ড যদি T1 হয়, দ্বিতীয়টা যদি T2 হয়, T1 = T2 কত? হ্যাঁ, একটার হাইট যেটার h সেটা টাইম পিরিয়ড T1, আর যেটার হাইট 2h তার টাইম পিরিয়ড T2। ফর্মুলা কি? টাইম পিরিয়ডের ফর্মুলা কি ছিল? 4/2/gm 4/2/gm/r+h y gm r+h r+h। হ্যাঁ Good. হ্যাঁ এটা তো ঠিক আছে। তুই যে কোনো কিছু t² সমান এটা ছিল t² সমান 4π²। তাহলে বলো T1/T2 কত হবে? r plus h1 to the power 3/2 r plus h2 to the power 3/2 হবে কি হবে? জোরে দিতে ইচ্ছা করেছিল জোরে দিতে ইচ্ছা T1 এর ক্ষেত্রে h r/2, তাহলে r plus r/2 to the power 3/2 r plus
2h, h সমান 2h, তাহলে এটা কত হয়ে গেল? 3r/4 তার মানে 3/2 whole to the power 3/2। এটা হচ্ছে তো 3/2 বাই এটা আছে 3/4 whole to the power 3/2, 3/4 whole to the power 3/2। হ্যাঁ মানে এটা করে যা হবে সেটাই অ্যান্সার হবে। মানে এটা অ্যাকচুয়ালি 3 to the power 3/2 is to 4 to the power 3/2 4 to the power 3/2 মানে হচ্ছে 2 এর কিউব বলতে পারেন 2 4 8। এবারে তোমাদের পরীক্ষায় এমন একটা ভ্যালু দেবে যাতে কেটে কুটে এটা ঠিকঠাক আছে। 27 সমান হচ্ছে কি না 3 to the power 3/2 দেখো ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো তো? এরকম পরীক্ষায় কোশ্চেন করতে পারে। স্যার এখানে 3 কিউব ছিল 3 এর 2টা কম করে এই যে দেখো t স্কয়ার যদি এটা হয় তাহলে এটা হচ্ছে টু দি পাওয়ার হাফ, 13/5/32 যাই হোক ছাড়ো ওটা যা হবে অপশনে যেরকম থাকে এরকম অপশন থাকে। এটা হ্যাঁ এটা 3√3 এরকম এটা হবে রাইট 3/2 কিউব 3√3 is to 8 এই অপশনে থাকতে পারে। তাহলে অঙ্ক কিরকম আসতে পারে এরকম আমি আরো কিছু অঙ্ক করাবো কোনো চাপ নেই। আচ্ছা এইবার আমরা যেটা আসছি এনার্জি অফ স্যাটেলাইট হয়ে গেলে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে স্যাটেলাইট কোথায় ঘুরছে? পৃথিবী পৃষ্ঠ থেকে ধরে এই পৃষ্ঠটায় ভি বেগে ঘুরছে। তাহলে বেগ থাকার জন্য তার একটা এনার্জি আছে যেটাকে বলে কি কাইনেটিক এনার্জি। বেগ থাকার জন্য যে এনার্জিটা কাইনেটিক এনার্জি। আর দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে যখন এই উচ্চতায় কেউ থাকবে তার একটা পোটেনশিয়াল এনার্জি থাকে। কত হবে পোটেনশিয়াল এনার্জি? দেখো একটা ভি আমরা বলেছিলাম না, ভি পোটেনশিয়াল কি ছিল মাইনাস জি mm বাই আর। এটা প্রুফ করেছিলাম মনে আছে? কোশ্চেন প্রথম দিন করেছিলাম পোটেনশিয়াল। এটা কি ছিল? পোটেনশিয়াল সমান এটা মাইনাস gm বাই r। একক ভরের বস্তুকে অসীম দূরত্ব থেকে মহাকর্ষ ক্ষেত্রের কোন একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে এটা। তাহলে m ভরের বস্তুকে আনতে কতটা কার্য করতে হবে? m দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে এইটা যদি সেন্টার থেকে r দূরত্ব হয়, সেন্টার থেকে যদি দূরত্ব r হয় তাহলে এইখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে না m ইনটু v, তাহলে মাইনাস ক্যাপিটাল G ক্যাপিটাল M স্মল m বাই r। দেখো এটা বুঝতে কার অসুবিধা আছে? এই জিনিসটা কি ছিল? অসীম দূরত্ব থেকে একক ভরের বস্তুকে মহাকর্ষ ক্ষেত্রের কোন বিন্দুতে আনতে কৃত কার্য। একক ভরের বস্তুকে আনতে কৃত কার্য v, m ভরের বস্তুকে আনতে কৃত কার্য mv। v সমান এটা। তাহলে অসীম থেকে আনতে যতটা কার্য করতে সেটা পোটেনশিয়াল v। এই জায়গায় কাইনেটিক এনার্জি কত হবে? এই জায়গায় তো ঘুরছে স্যাটেলাইট, স্যাটেলাইটের বেগ যদি v হয় কাইনেটিক এনার্জি কত হবে? হাফ m v স্কয়ার। বলো এই উচ্চতায় যে স্যাটেলাইট ঘুরছে বা সেন্টার থেকে r দূরত্বে যে স্যাটেলাইট ঘুরছে তার বেগ কত হবে? v সমান √gm বাই r। কিভাবে হলো? সেই যে ফর্মুলা mv স্কয়ার বাই r ইকুয়াল টু gmm বাই r স্কয়ার, সেখান থেকে তো পেয়েছো। অসুবিধা নেই তো? কাইনেটিক এনার্জি বের করে বলো কত হচ্ছে? v দিয়ে গেছো, ওখানে স্মল m ভরের একটা বস্তু আছে, স্মল m ভরের স্যাটেলাইট ঘুরছে v বেগে, তাহলে কাইনেটিক এনার্জি কত হবে? কাইনেটিক এনার্জি কত হবে? আরে বসে না দেখে ক্যালকুলেট করো। কাইনেটিক এনার্জি হাফ m v
স্কয়ার G হাফ square by 2s. দেখো পজিটিভ আসছে Positive. তাহলে জি এম স্কয়ার কি করে ক্যাপিটাল এম স্মল এম Or it capital is one only. কাইনেটিক এনার্জি কখনো নেগেটিভ হতে পারে না বলেছিলাম তো One square আছে. স্কয়ার আছে পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ টোটাল এনার্জি কত হচ্ছে স্যাটেলাইটের এটা plus এটা মানে এটা সেটা করো কত হচ্ছে জিরো ওই জিরো আছে 2 আর এটা নিচে কত আছে করো 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 potential energy কত ছিল? Minus জিএম বাই আর মাইনাস ডি এম বাই আর টোটাল এনার্জি কত হচ্ছে টোটাল শুধু জিএম না minus gm by 2r. ভালো করে ক্যালকুলেট করো কারোই বাইরে মাইনাস ডি এম বাই 2 আর মাইনাস জিএম বাই 2 ওই যে আমি একটা আমি কম বলেছি। একটা কম বলে কি করো ওই যে এটা আমি কম বলেছি। একসাথে বলেছি। আরে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি হ্যাঁ। এটা হচ্ছে টোটাল এনার্জি কাইনেটিক এনার্জি কত না জিএম বাই 2r বললাম। GM by 2r টোটাল এনার্জি মাইনাস GM by r ऊपर একটা 2 নিচে একটা 2 গুণ করে দাও GM by 2r minus 2 GM by 2r মাইনাস gm by 2r. GM by 2r এটাই হচ্ছে আমাদের টোটাল এনার্জি তাহলে এই উচ্চতায় যে স্যাটেলাইট আছে তার এনার্জি কত হবে তার টোটাল এনার্জি দেখো স্যাটেলাইট এনার্জি নেগেটিভ মাইনাস ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম আর এর জায়গায় ক্যাপিটাল আর প্লাস এইচ বলতে পারো টুটা ও থাকবে না ঠিক টু থাকবে তো এই হচ্ছে আমাদের স্যাটেলাইটের শক্তি কোথায় কোথায় বস্তুকে ভারহীন মনে হয় ওই তো যেখানে গ্র্যাভিটি নেই মহাকর্ষণ আচ্ছা কোথায় কোথায় গ্র্যাভিটি নেই নিরক্ষীয় অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে গ্র্যাভিটি নেই না না সরি এটা ভুল হলো গুড এই তো অবাধে পদার্থের বস্তুতে আর নেই জিরো লম্বগতি কিভাবে নিউটন ছিল তোমাদের যখন পড়াইনি তো হচ্ছে যে লম্বগতি একটা লিফট যদি ছেড়ে যায় হ্যাঁ, তখন এটা উপরে তার লিফট যখন অবাধে পথে যখন জিরো হয় লিফট বেশি বেগ নিয়ে গেলে তখন উপরে মনে হয় আজকে এটা বলে দেবো আরেকটা কটা বলা হয়েছে পৃথিবীর কেন্দ্র অবাধে পথে বস্তু আরো দুটো পৃথিবীর কেন্দ্রে জি সমান নিচের দিকে গেলে কত হয় জি ড্যাশ সমান জি ইনটু 1 মাইনাস 8 বাই r পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাচ্ছে মানে h ইকুয়াল টু r ও 1 minus 1 0 হ্যাঁ হয়ে গেছে পৃথিবীর কেন্দ্রে h ইকুয়াল টু r h ইকুয়াল টু r g ডাবল ড্যাশ সমান 1 মাইনাস r বাই r 0 তাহলে পৃথিবীর কেন্দ্রে 0 হলো আচ্ছা অবাধে পথের বস্তুর ব্যাপারটা যারা বুঝতে পারেন তাদের জন্য বলছি দেখো নিউটনের তৃতীয় গতিসূত্র কি বলছে প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে কেউ ধরো লিফটে দাঁড়িয়ে আছে লিফট তখন চলতে শুরু করে তার ওজন কোন দিকে কাজ করবে নিচের দিকে নিচের দিকে আর লম্ব প্রতিক্রিয়া উপরে এমজি উপর দিকে F তাহলে এই সময় n ইকুয়াল টু mg তাহলে আমরা যে ওয়েটটা অনুভব করি সেটা mg তাহলে অ্যাকচুয়ালি আমরা যেটা ফিল করি ওয়েট যেটা ফিল করি সেটা হচ্ছে n অ্যাকচুয়ালি আমরা n টা ফিল করি ক্লিয়ার এবারে ধরো একটা লিফট a ত্বরণ নিয়ে উপরের দিকে উঠছে উপরের দিকে বল কত নিচের দিকে তাহলে নেট ফোর্স কত উপরে উঠছে তো n minus n সমান কি হবে n m তাহলে আমরা ফিল করব কত n ইকুয়াল টু mg প্লাস সমান m ইনটু g প্লাস a যেহেতু g প্লাস a হয়ে যাচ্ছে এজন্য লিফট উপরের দিকে ত্বরণ সহ উঠতে থাকলে নিজে থেকে ভারী মনে হয় উপরের দিকে মন্দন সহ উঠলে
4th ফ্লোর থেকে 8th ফ্লোরে যাবে। লিফট চলতে শুরু করেছে, মানে উপর দিকে ত্বরণ আছে, নিজেকে হালকা মনে হবে। 8th ফ্লোরের কাছাকাছি পৌঁছে গেছে। এবারে কি লিফট স্লো ডাউন হচ্ছে তো, তার মানে কি মন্দন হচ্ছে, নিজেকে আবার হালকা মনে হবে। উপরের দিকে যদি মন্দন হয়, এ যদি নেগেটিভ হয়ে যায়, তখন কিন্তু হালকা মনে হবে। এবার ধরো নিচের দিকে নামছো, তুমি 4th ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে আসছো। ফার্স্ট চলতে শুরু করছে ত্বরণ, নিচের দিকে ত্বরণ, হালকা মনে হবে। উপরের দিকে উঠলে ভারী, নিচের দিকে ত্বরণ। তাহলে এখন ফর্মুলা কি হয়ে যাবে? mg মাইনাস n। দেখো mg বেশি, নিচে নামছে mg minus a is equal to m. mg মাইনাস n ইকুয়াল টু m। তাহলে n ইকুয়াল টু mg মাইনাস n, m ইনটু g মাইনাস। তাহলে নিচের দিকে যখন ত্বরণ সহ নামছি, নিজেদেরকে হালকা মনে হবে, নিচের দিকে মন্দন সহ। তুমি গ্রাউন্ড ফ্লোরের কাছাকাছি এসে গেছো, এবার তো স্পিড কমাতে হবে, ভারী মনে হবে, ভারী মনে হবে। আচ্ছা, এইবার লিফটের এই সুতোটা কেটে গেছে। তাহলে তুমি কত ত্বরণ নিয়ে নিচে নামছো? অবাধে পতনশীল জি ত্বরণ নিয়ে এই জায়গায় জি বসিয়ে দাও। 0 g minus g জি মাইনাস জি 0। তাহলে অবাধে পতনশীল বস্তুর ভেতর যদি কেউ থাকে, তার নিজেকে ওয়েটলেস মনে হবে। এই জিরো হয়ে গেল, এটাই তো আমরা ফিল করি। কত ফিল করবো? 0। অবাধে পতনশীল বস্তুর ভেতরে বা উপরে যদি কেউ থাকে, তার অভিকর্ষের ত্বরণ 0 মনে হবে। 0 মনে হবে। পৃথিবীর কেন্দ্রে 0 তো হবে, দেখতে পাচ্ছি। আরো দুটো, একটা হচ্ছে তুমি মহাশূন্যে চলে যাও, যেখানে জি এর কোনো প্রশ্নই ওঠেনি, কোনো ভর নেই। মহাশূন্যে কেউ ফাঁকা, কোনো কাছাকাছি কোনো মাস নেই। তাহলে সেখানে মাস থাকলে তবে তো জি, গ্র্যাভিটেশনাল ফোর্স আসলে তবে তো জি। তাহলে মহাশূন্যে চলে যাও, জি। আর কৃত্রিম উপগ্রহে যদি কেউ থাকে, তার জি 0 হবে। কেন হবে সেটা বলবো। কেউ যদি কৃত্রিম উপগ্রহে থাকে, তার জি 0 হবে। কেন 0 হবে? তাহলে আমরা কোন জিনিসটা ফিল করি? লম্ব প্রতিক্রিয়াটা আমরা ফিল করি। পৃথিবীর চারধারে স্যাটেলাইট ঘুরছে। স্যাটেলাইট এরকম পাখাগুলো কেন থাকে জানো? স্যাটেলাইট যে সিগন্যাল নিচ্ছে, মানে স্যাটেলাইটের ঘোরার জন্য কিন্তু কোনো শক্তি লাগে না, কিন্তু স্যাটেলাইট যে আমাদেরকে সিগন্যাল পাঠাবে, স্যাটেলাইট তো আমরা শুধু শুধু ছাড়িনি, আউটপুট পেতে হবে। সেই সিগন্যালটা পাঠাবে কি করে? এনার্জি চাই। সেটাই সোলার, এগুলো সোলার প্যানেল আছে, চলে যায় সোলার প্যানেল গুলো এনার্জিটা। তো একটা স্যাটেলাইট ঘুরছে, স্যাটেলাইটের ভেতর, স্যাটেলাইটের উপরে একজন লোক আছে। এটা ধরলাম আমাদের স্যাটেলাইট। ধরো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে জানো? ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ধরো 2083 তাহলে সেটা কিছু না, একটা বড় স্যাটেলাইট ভাবতে পারো, এটা ঘুরছে। তো দেখো আমাদের পৃথিবীর দিকে কি হবে না, পৃথিবীর নিচের দিকে এমজি বল দিয়ে টানছে। সেটা ভালো করে একটু মাপি। এই হচ্ছে আমাদের স্যাটেলাইট, এর ভেতর কেউ একজন আছে। তাহলে নিচের দিকে তার কি কাজ করছে? এমজি। আর উপরে দিয়ে কি কাজ করছে? লম্ব প্রতিক্রিয়া, যেটা সে ফিল করছে, যেটাই তার ওজন। এবার দেখো, ধরলাম লোকটার ভর আমাদের স্মল এম, আর লম্ব প্রতিক্রিয়া এম। স্যাটেলাইটটার ভর ধরলাম ক্যাপিটাল এম। স্যাটেলাইটের তো একটা ভর আছে, লোক শুদ্ধ স্যাটেলাইটের। স্যাটেলাইটকেও পৃথিবী টানছে। আরে লোকটাও স্যাটেলাইটের সাথে ঘুরছে। লোক না বলে আমরা মহাকাশচারী বলি, অ্যাস্ট্রোনট। অ্যাস্ট্রোনট পৃথিবীর সাথে ঘুরছে।
লোক নয়, লোকের উপরে কিছুটা জায়গায় চলে গেছে। আচ্ছা, এম ভি স্কয়ার বাই আর। আমাদের যে অ্যাস্ট্রোনট সে কি করছে, আমাদের অ্যাস্ট্রোনট এম ভি স্কয়ার আর অপকান্ত বল অনুভব করছে, সাথে এম অনুভব করছে এম জি। তাহলে অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোনট কতটা ওজন অনুভব করবেন? এম জি মাইনাস এম ভি স্কয়ার বাই আর। এটা তার mg is equal to m plus n একদম নিচের দিকে এমজি তবে তো ঘুরবে, ঘুরতে তবেই পারবে যদি এদিকের বল এদিকের বল সমান হয়। এমজি সমান n plus a প্লাস এমভি স্কয়ার বাই আর। তাহলে a ইকুয়াল টু এমজি মাইনাস এমভি স্কয়ার বাই আর, যেটাই সে অনুভব করবে। এবার দেখো স্যাটেলাইটও তো ঘুরছে, স্যাটেলাইটের ভর ক্যাপিটাল এম, স্যাটেলাইটও মহাকাশের সাথে ভি বেগে ঘুরছে। তাহলে স্যাটেলাইটকে পৃথিবী কত বল দিয়ে টানছে? ক্যাপিটাল এমজি। স্যাটেলাইটকে পৃথিবী ক্যাপিটাল এমজি বল দিয়ে টানছে। স্যাটেলাইট তো আর লম্ব গতিটা দিয়ে কিছু অনুভব করছে না, স্যাটেলাইটের একটা অপকেন্দ্র বল কাজ করছে কত? এমভি স্কয়ার বাই আর। আচ্ছা এই লালগুলো হচ্ছে আমাদের মহাকাশচারী। স্যাটেলাইটটার ভর হচ্ছে ক্যাপিটাল এম। আচ্ছা আচ্ছা, এটা ক্যাপিটাল এম। স্যাটেলাইটের ভর ক্যাপিটাল এম, তাহলে স্যাটেলাইটের পর অপকেন্দ্র বল এম ভি স্কয়ার বাই আর, অভিকেন্দ্র বল এম জি। তাহলে স্যাটেলাইটের ক্ষেত্রে ঘোরার কন্ডিশন কি? mg is equal to m square by r। ব্যাস, তাহলে ক্যাপিটাল এম জি ইকুয়াল টু ক্যাপিটাল এম ভি স্কয়ার বাই আর। এটা স্যাটেলাইটের জন্য, তাহলে জি সমান আমরা কি পাচ্ছি? এম এম কেটে দাও। স্যাটেলাইটের জন্য লম্ব প্রতিক্রিয়া হবে না, স্যাটেলাইট নিজে নিজের কিসের লম্ব প্রতিক্রিয়া পাবে? ও তো কারোর উপরে নেই। লম্ব প্রতিক্রিয়া কখন? আমি যদি কারোর সাথে টাচ করে থাকি তবে লম্ব প্রতিক্রিয়া। স্যাটেলাইট তো পৃথিবীতে টাচ করে নেই, হাওয়ায় ভাসছে, তাহলে ওর লম্ব প্রতিক্রিয়ার প্রশ্ন নেই। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী প্রত্যেক ক্রিয়ার সমান লম্ব প্রতিক্রিয়া। স্যাটেলাইট যদি কোথাও আঘাত করে তবে তো লম্ব প্রতিক্রিয়া। অ্যাস্ট্রোনট স্যাটেলাইটের উপর ছিল বলে লম্ব প্রতিক্রিয়া, স্যাটেলাইটকে সে বল দিচ্ছে লম্ব প্রতিক্রিয়া। কিন্তু স্যাটেলাইট তো কাউকে বল দেয়নি, তাহলে স্যাটেলাইটের ক্ষেত্রে সিম্পল এমজি সমান এমভি স্কয়ার বাই আর। তাহলে জি সমান ভি স্কয়ার বাই আর, বা ভি স্কয়ার বাই আর সমান জি। এটা তো ফিক্স, ভি স্কয়ার বাই আর সমান জি। তো বোধ প্রতিক্রিয়া সমানুপাতিক প্রতিক্রিয়া জন্য, হ্যাঁ ওই জন্য। তাহলে এখানে ভি স্কয়ার বাই আর এর জায়গায় জি বসিয়ে দাও। square by r। এমজি মাইনাস ভি স্কয়ার বাই আর এর জায়গায় mg 0। তার মানে অ্যাস্ট্রোনট কোনো এর অনুভব করবে না, বেশি বেশি লড়াইয়ের জন্য। ইন্টারন্যাশনাল স্টেশনে কোনো রকম অভিকর্ষের কারণ নেই, বেঁচে গেছে, কারণ এম জিরো। তাহলে কোথায় কোথায় জিরো হয়ে গেল? কৃত্রিম উপগ্রহে, অবাধে পতনশীল বস্তুতে, পৃথিবীর কেন্দ্রে, মহাশূন্য, সব জায়গায় জি। গ্র্যাভিটেশন মোটামুটি এগুলোই আছে, সবই কভার করতে হবে। আগের থেকে একটু ছোট আছে। কত করে যাবে? হ্যাঁ, এটা একটা চ্যাপ্টার একটা মিনিট, আগেরটায় দুটো চ্যাপ্টার ছিল। এটা ছিল না? আরে পরীক্ষা নেক্সট না নেক্সট ডে, আচ্ছা বাদ দাও, নেক্সট ডেতে আমি এর অঙ্কগুলো করিয়ে দেবো, তারপরে ডেটে পরীক্ষা। আজকে সোমবার। আজকে কি বার? সোমবার পরীক্ষা, হ্যাঁ মন্ডে পরীক্ষা। আর এই বৃহস্পতি শুক্রবার চলে আসবে সেইখানে পড়ব। তার আগে হ্যাঁ এই এই যে প্রবলেম সেটগুলো আছে প্র্যাকটিস করবে, কারণ ওই শুক্রবার আছে, শুক্রবার আমরা এই প্রবলেমগুলো করবো, আগে চ্যাপ্টারগুলো করবো। ওই দিন সারাদিন প্রবলেম হবে, যা যা আটকেছে, যেখান থেকে যা আটকেছে। এরপরে চ্যাপ্টার শুরু করবো। ঠিক আছে? স্ট্যাটিস্টিক সরি লাস্ট স্ট্যাটিস্টিক প্রথমে আগে চ্যাপ্টারে স্ট্যাটিস্টিক তো হয়ে গেছে আমাদের। স্ট্যাটিস্টিক বললো স্যার ইলাস্টিসিটি এটা আমরা এবারে জিপিএম শুরু করবো আর কি। 9 এর চ্যাপ্টার ছিল এখানে নটা অধ্যায় আছে, পরপর আমরা পড়বো। নটা অধ্যায় আছে, নটা অধ্যায় আছে। চ্যাপ্টার ওটা
তোমার নামটা কি? আর এটার সঙ্গে আরো আছে, এটা হলো গ্যাস ডিগ্রি শুভম। সোহম বিদ্যা। আচ্ছা, দেখো সোহমের সাথে একটু ডেট নিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ এটা সেটা। তোমরা দেখো তো কারো সবার ফাঁকা হয় কিনা, পরপর লেখো। সবগুলো লিখতে হবে না, স্যার আবার খেলা হবে। আবার খেলা হবে। আচ্ছা এটা এখানে দিবি না মনডে, টিউসডে, ওয়েডনেসডে, আমার এই ফোনটা দিয়ে ওখানে দিব। থার্সডে, ফাল্গুনি ফুল এই ফাল্গুনি ফ্রাইডে, রবিবার বিকেলে বা সন্ধ্যায় বলো। আচ্ছা রবিবার বাদ, কারণ সোমবার বিকেলটা বলছো যে হবে। মঙ্গলবার আবার। এইবার বলো দেখি। বুধবার সকাল, এটা তোমাদের সবার ফাঁকা ছিল তাই তো? হ্যাঁ, বুধবার এখনো সবার ফাঁকা, তোমার আছে? বুধবার সময় আমার নেই। আমারও নেই, তো তোমাদের ছিল সেই জন্য আমি বলছিলাম। বাইরে টিউশনটা করতে। বুধবার 10টায় কার স্কুল আছে? স্কুলগুলো দেখে নিও। স্কুলটা সবার ঘরে মঙ্গল বুধবার কার স্কুল আছে? না আমার নেই। তোমার আছে? তোমার সোম, বুধ, শুক্র। বৃহস্পতি আর শনি কার আছে? বৃহস্পতিবার কার স্কুল আছে? আমার নেই। শনিবার দিন আছে। আচ্ছা, শনিবার কার আছে? আমার আছে। তার মানে স্কুল টাইম হলো। এই তো পলিটিক্স দেখো না, একটা পলিটিক্স বুধবার বিকেলে, বিকেলে কার আছে? বিকেলে বিকেলে হবে। স্যার আমাদের তোমাদের সাড়ে 5টা। আমি